চারপাশে সবকিছু ঘুরছে, এটাকে বলি আমরা মাথা ঘোরানো। এর আরেকটা নাম হলো ডাইজিনেস। কি নাম? ডাইজিনেস। ডাইজিনেস শব্দের অর্থ কিন্তু মাথা ঘোরানো। রোগীর কাছে মনে হয় যে তার চতুর্পাশে সব কিছু ঘূর্ণায়মান ঘুরছে, এরকমটা মনে হয়। ভার্টিগোর কারণগুলো কি কি? কারণগুলো এখানে দেওয়া আছে। ভার্টিগো কোনো রোগ না, রোগের লক্ষণ। এর কারণ কি? চারটা। কয়টা কারণে মাথা ঘোরায়? চারটা কারণে। এক নম্বর হলো ভেস্টিবুলার অর্গান ও ভেস্টিবুলার নার্ভ সম্পর্ক। আমাদের যে ভেস্টিবুলার অর্গানস গুলো আছে এবং ভেস্টিবুলার নার্ভ আছে, অর্থাৎ আমাদের মাথার সাথে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, যেমন কান, চোখ, নাক, জিহ্বা, ঘাড়, এই অর্গানস গুলোকে বলা হয় ভেস্টিবুলার অর্গানস। এবং এই অর্গানস গুলোর সাথে যে নার্ভ গুলো আছে, এই নার্ভ গুলোকে বলা হয় ভেস্টিবুলার নার্ভ। যেমন চোখের নার্ভ, কানের নার্ভ, নাকের নার্ভ, জিহ্বার নার্ভ, আমাদের ঘাড়ের নার্ভ, এই নার্ভ গুলোকে বলা হয় ভেস্টিবুলার নার্ভ। এখন কোন রোগীর যদি ভেস্টিবুলার অর্গানস এবং ভেস্টিবুলার নার্ভে অসুবিধা হয়, তাহলে তার কি ঘোরাবে? মাথা ঘোরাবে। মনে করেন কানে অসুখ হলে মাথা ঘোরাবে, চোখে অসুখ হলে মাথা ঘোরাবে, নাকের অসুখের কারণে মাথা ঘোরাবে, জিহ্বার অসুখের কারণে মাথা ঘোরাবে। আবার ঘাড়ে যদি কারো অসুখ হয় বা ঘাড়ে যদি আঘাত পায়, ঘাড়ের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়, মাথা ঘোরাবে। দেখেছে? এখন এখানে কয়েকটা উদাহরণ হিসেবে দিচ্ছে, যেমন মেইনার্স ডিজিজ, এটা কানের অসুখ, মেইনার্সটা। ভেস্টিবুলার নিউরাইটিস, ভেস্টিবুলার নার্ভের প্রদাহকে বলা হয় নিউরাইটিস, নার্ভের ব্যথা, নিউরাইটিস। ল্যাবিরিনথাইটিস, এটা আমাদের চেহারার নার্ভের অসুখ। কোন নার্ভের? যে চেহারা, এটাকে বলা হয় ল্যাবিরিনথাইটিস। চেহারার নার্ভের প্রদাহকে ল্যাবিরিনথাইটিস বলে। বিনাইল পজিশনাল ভার্টিগো, বিনাইল পজিশনাল ভার্টিগো অর্থাৎ উচ্চতা জনিত মাথা ঘোরাতে পারে। কি জনিত? উচ্চতা। উপরে উঠলে নিচের দিকে তাকালে মাথায় চক্কর দেবে, মাথা ঘোরাবে, এটাকে পজিশনাল ভার্টিগো বলে, উচ্চতা জনিত। তারপরে আছে মোশন সিকনেস, যেটা আপনার গাড়িতে ওঠার কারণে হয়, দোলনায় ওঠার কারণে হয়। তো হঠাৎ আপনি কোনো যানবাহনে উঠছেন, আপনার মাথা ঘোরাতে পারে। হঠাৎ দোলনায় উঠছেন, মাথা ঘোরাতে পারে। আঘাতের কারণে মাথা ঘুরতে পারে। কিসের কারণে? আঘাতের কারণে। বিশেষ করে মাথায় আঘাত দিলে মাথা ঘোরাতে পারে। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মাথা ঘোরাতে পারে। কিসের পার্শ্ব প্রতিক্রিয়ায়? ঔষধ, অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের কারণে, ঘুমের ওষুধের কারণে মাথা ঘোরাতে পারে। অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কিছু ওষুধের সাইড ইফেক্টের কারণে মাথা ঘোরায়। ব্রেইনের সাথে সম্পর্কিত। কিসের সাথে? ব্রেইনের সাথে সম্পর্কিত। যেমন ইনফার্কশন। ইনফার্কশন হলো যে মগজে বা মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমে যাওয়া। মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমে যাওয়াকে বলা হয় ইনফার্কশন। মস্তিষ্কে যে রক্তনালী আছে, এই মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমে যাওয়াটাকে বলি আমরা ইনফার্কশন। সেরিব্রাল হ্যামোরেজ, মস্তিষ্কের ব্রেইনে স্ট্রোককে বলা হয় সেরিব্রাল হ্যামোরেজ। অর্থাৎ স্ট্রোকের কারণে মাথা ঘোরায়, মাইগ্রেনের কারণে মাথা ঘোরায়, ভার্টিজিনাস এপিলেপসি, মৃগী রোগের কারণে মাথা ঘোরায়। অ্যালকোহলের বিষক্রিয়ায় মাথা ঘোরায়। অ্যালকোহল, এটা আপনারা দেখছেন সিনেমায়, যে অ্যালকোহল খাওয়ার পরে রোগী কি দাঁড়িয়ে থাকতে পারে? পারে না, মাথা ঘোরায়। মাইগ্রেনটা কি? মাইগ্রেন অর্থ মাথা ব্যথা। তোমার মাথা ব্যথা, এটা গত ক্লাসে আলোচনা করছিলাম। মাথা ব্যথা, যদি কোনো রোগীর মাথা ব্যথার সাথে বমি, চোখে ঝাপটা থাকে, সেটাকে মাইগ্রেন। চোখের সম্পর্কিত রোগ যেমন অপথ্যালমোপ্লেজিয়া, তৎসর ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়া মানে ডাবল ডাবল দেখা, মানে একটা জিনিস দুইটা করে দেখা, এটার নাম হলো ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়া, আমরা তো সবকিছু একটা একটা করে দেখি, দেখি না? কিন্তু যাদের চোখে ডিপ্লোপিয়ার সমস্যা আছে, তারা সব কিছু ডাবল ডাবল দেখে। আমরা আকাশে চাঁদ দেখি কয়টা? একটা। আর এই ডিপ্লোপিয়া রোগী চাঁদ দেখলে দুইটা। বুঝতে পারছেন? দুইটা। এখন একটা জিনিস যদি এরকম দুইটা দেখেন, তো মাথায় চক্কর দেবে না? চক্কর দেবে। কোনটা আসল কোনটা নকল, এটা বুঝতে আপনার অসুবিধা হবে। তারপরে আসি ট্রিটমেন্ট বা চিকিৎসা। মাথা ঘোরা কোনো রোগ না, রোগের লক্ষণ। এটা রোগী এসে বলবে যে আমি
আমার মাথায় চক্কর দেয়, আমার মাথা দাঁড়িয়ে থাকতে পারি না, পড়ে যেতে যাই, এটাই হলো ভার্টিগো বা মাথা ঘোরানো। আক্রমণের সময় রোগীকে একটি শান্ত, অন্ধকার ও আরামদায়ক কক্ষে শুয়ে রাখতে হবে। রোগীকে একটি শান্ত, অন্ধকার ও আরামদায়ক কক্ষে কি করতে হবে? শুয়ে রাখতে হবে। শুয়ে রাখতে হবে। নির্দিষ্ট প্রোক্লোরোপেরাজিন ওষুধ দেবো আমরা। এই প্রোক্লোরোপেরাজিন এটা হলো আপনার বমির ওষুধ। কিসের ওষুধ? মাথা ঘোরা রোগীকে বমির ওষুধ দেবেন, মাথা ঘোরা থেমে যাবে। বমি যে কোনো ওষুধ দেবেন, মাথা ঘোরা থেমে যাবে। আরেকটা ওষুধ আছে অনির্দিষ্ট, সেটা হলো আপনার সিডেটিভ, ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ দিলে যে কোনো কারণে মাথা ঘুরুক না কেন, তার মাথা ঘোরা থেমে যাবে। ঘুমের ওষুধ, বুঝতে পারছেন? মানে মাথা ঘোরাচ্ছে, এরপর রোগী যদি একটা ঘুম দেয় 2-3 ঘন্টা, ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে আর মাথা ঘোরার সমস্যা নাই, থাকবে না। এই দুটো ওষুধই আমরা বেশি ব্যবহার করি। এরপর বলছে প্রকৃত কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আমরা তো জানি না যে কেন তার মাথা ঘোরাচ্ছে। এমন হতে পারে শরীরে রক্ত নাই, রক্ত না থাকলেও তো মাথা ঘোরায়। অ্যানিমিয়া বা রক্ত শূন্যতার কারণে কি হয়? মাথা ঘোরায়, রক্ত শূন্যতার কারণে। এখন রক্ত শূন্যতার কারণে যদি মাথা ঘোরায়, তাহলে তাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে। রক্ত দেওয়ার ব্যবস্থা করলে দেখবেন অটোমেটিক্যালি তার মাথা ঘোরা কমে গেছে বা কমে গেছে। এরপরে যে রোগটা নিয়ে আলোচনা করব, রোগের নাম হলো কনভালশন বা খিঁচুনি। রোগের নাম কি? কনভালশন বা খিঁচুনি। কনভালশন বা খিঁচুনি, এটা হলো রোগের নাম। আর খিঁচুনি জিনিসটা কি? আপনারা কাঁপুনি দেখছেন? কাঁপুনি, এই যে শীতকালে ঠান্ডায় অনেকে কাঁপে, কাঁপে না? এটাকে কাঁপুনি বলে। এখন কোন রোগীর কাঁপুনির সময় যদি সেন্স হারায়, কি হারায়? সেন্স, মানে জ্ঞান না থাকে, কাঁপুনি আছে কিন্তু জ্ঞান নাই, তখন ওই অবস্থার নাম হলো খিঁচুনি বা কনভালশন। মনে থাকবে? অনেক সময় শীতে দেখবেন কাঁপে, ঠান্ডায় কাঁপে, তার তো জ্ঞান থাকে না। জ্ঞান থাকে না? জ্ঞান থাকে। এটাকে আমরা কাঁপুনি বলি বা ফিব্রাইল বলি, ফিব্রিল। আর যখনই দেখবেন যে সে কাঁপছে কিন্তু তার কোনো সেন্স নাই, ডাকলে কোনো সাড়া শব্দ দিচ্ছে না, রেসপন্স হচ্ছে না, তখন মনে করবেন যে এটা আর কাঁপুনি অবস্থায় নাই, এটা কোন অবস্থায় চলে গেছে? খিঁচুনি অবস্থায় চলে গেছে। খিঁচুনি, এটা ইংরেজিতে বলা হয় কনভালশন। কি বলা হয়? কনভালশন, মানে ইংরেজিতে কনভালশন বলে। আর মেডিকেল টার্মে বলা হয় সিজার। কি বলা হয়? সিজার। সিজার শব্দের অর্থ কিন্তু এই খিঁচুনি বা কাঁপুনি, সিজার। সিজার। আচ্ছা, কনভালশন বা খিঁচুনির কারণগুলো কি কি? প্রায় 17টা কারণে মানুষের খিঁচুনি হতে পারে। কয়টি কারণে? 17টি কারণে খিঁচুনি হতে পারে। 17টি কারণ। 1 নম্বর কারণ হলো ফিভার, জ্বর। জ্বরে খিঁচুনি হতে পারে। কিসে? জ্বরের কারণে। এই জ্বরের কারণে খিঁচুনি হওয়ার প্রবণতা শিশুদের বেশি। 2 বছরের কম বয়সী শিশুদের জ্বর থেকে খিঁচুনি হওয়ার প্রবণতা অনেক বেশি, সম্ভাবনা বেশি। তারপরে আছে কি? ইপিলেপসি, মৃগী রোগ। মৃগী রোগ থেকে খিঁচুনি হয়। কি রোগ থেকে? মৃগী রোগ থেকে খিঁচুনি হয়। 3 নম্বর হলো ব্রেইন ইনফেকশন। মানুষের ব্রেইনে ইনফেকশন হলে খিঁচুনি হয়। ব্রেইন বা মগজে ইনফেকশন হলে। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে: মেনিনজাইটিস, এনসেফালাইটিস, নিউরোসিফিলিস। নিউরোসিফিলিস হলো সিফিলিস রোগ, যৌন রোগ। যৌন রোগ সিফিলিস, সিফিলিস থেকেও কিন্তু আপনার ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ যে কোনো কারণে যদি আপনার ব্রেইনে ইনফেকশন হয়, তখন ওই অবস্থাকেই বলি আমরা, তখন ওই অবস্থা থেকে তার খিঁচুনি হতে পারে বা কনভালশন হতে পারে। 4 নম্বর কারণ হলো মস্তিষ্কের আঘাত। ব্রেনে যদি কেউ আঘাত পায়, যে কোনো কারণে আঘাত পেলেই আপনার খিঁচুনি হতে পারে। পড়ে যেয়ে বলেন অথবা আপনার অ্যাক্সিডেন্টে বলেন, যে কোনো কারণে মাথায় আঘাত পেলে খিঁচুনি হতে পারে। তারপরে আছে বার্থ অ্যাসফিক্সিয়া, মানে জন্মকালীন শ্বাসরোধ। কি কালীন? জন্মকালীন শ্বাসরোধ। শ্বাস বন্ধ হয়ে গেছে,
জন্মকালীন শ্বাস বন্ধ হয়ে গেছে। জন্মকালীন সময় যদি কোনো বাচ্চার এরকম হিস্ট্রি থাকে যে ডেলিভারির সময় বাচ্চাটার কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে গেছিল, শ্বাস নিতে পারেনি, এটা বুঝবো কিভাবে? যদি কোনো বাচ্চা জন্মের সময় বা জন্মের পর কান্না না করে, তাহলে বুঝবেন যে তার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, মানে দেরিতে যদি কান্না করে। বোঝা গেছে? প্রত্যেকটা মানুষই কিন্তু কান্না করে, ভাই 1 সেকেন্ডের জন্য হোক বা 1 মিনিটের জন্য হোক, কান্না করবে, আওয়াজ করবে। এখন এরকম আওয়াজের কোনো তথ্য ছিল না, তার মানে বুঝবেন যে বাচ্চাটা জন্মের সময় শ্বাসকষ্ট নিয়ে জন্মেছিল। এই বাচ্চাটা বা এই ধরনের বাচ্চাদের ওই সময় বা ভবিষ্যতেও খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে বলছে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া, মানে ব্রেনে যদি রক্তক্ষরণ হয় সব থেকে বেশি স্ট্রোকের রোগীদের। ব্রেন স্ট্রোক করলে রক্তক্ষরণ হয়। এর বাইরেও যদি ব্রেনে বা মাথায় বড় রকমের আঘাত পায়, তাহলে স্ট্রোক হতে পারে, মাথার মধ্যে বড় রকমের আঘাত পেলে। তারপরে আছে কি আপনার ব্রেন ডিসঅর্ডার, ব্রেইনের অসুখ, অর্থাৎ ব্রেইনের যে কোনো অসুখ থেকে খিঁচুনি হতে পারে। কিসের অসুখ থেকে? ব্রেইনের অসুখ থেকে খিঁচুনি হতে পারে। ব্রেইনের যে কোনো অসুখ, ব্রেইনের যে কোনো রোগ, যেমন ব্রেইন টিউমার, ব্রেইন ক্যান্সার, ব্রেইনে আপনার স্ট্রোক বা ব্রেইন ইনফেকশন, যে কোনো রোগ থেকে আপনার খিঁচুনি হতে পারে। এখানে একটা রোগের কথা বলা আছে, অ্যালঝাইমার ডিজিজ। কি ডিজিজ? অ্যালঝাইমার ডিজিজ। এটা বয়স্কদের বেশি হয়। কাদের? বয়স্ক মানুষের এই রোগটা বেশি হয়, অ্যালঝাইমার ডিজিজ। অ্যালঝাইমার লক্ষণ কি? কোনো কিছু মনে রাখতে পারে না রোগী, বুঝতে পারছেন? আর উল্টাপাল্টা বলে, কোনো কিছু মনে রাখতে পারে না আর উল্টাপাল্টা বলে, এটাকে বলে অ্যালঝাইমার। এই সমস্যা বয়স্কদের বেশি। অ্যালঝাইমার কেন হয়? যদি কোনো ব্যক্তির ব্রেইন সেল বা ব্রেইনের কোষগুলো কমে যায়। আমাদের মগজের মধ্যে 20 বিলিয়নের মতো কোষ আছে। কত বিলিয়ন? 20 বিলিয়নের মতো কোষ আছে আমাদের এই ব্রেইনের মধ্যে। এখন এই কোষগুলো যদি সংখ্যা কমতে থাকে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে অ্যালঝাইমার রোগ হতে পারে। অ্যালঝাইমার থেকে খিঁচুনি হয়। আরেকটা হলো ব্রেইন নিওপ্লাজম। ব্রেইন নিওপ্লাজম মানে কি? ব্রেইনের টিউমার। নিওপ্লাজম শব্দের অর্থ টিউমার। যদি কারো কোনো রোগীর ব্রেইনের টিউমার হয়, ব্রেইনের টিউমার হলে তার খিঁচুনি হতে পারে। কোথায় টিউমার হলে? ব্রেইনের টিউমার হলে খিঁচুনি হতে পারে। মেটাবলিক ডিসঅর্ডার, মানে হরমোন জনিত কারণে খিঁচুনি হতে পারে। কি জনিত কারণে? হরমোন জনিত কারণে। এর মধ্যে আছে হাইপোগ্লাইসেমিয়া, মানে রক্তে সুগারের মাত্রা কমে গেলে খিঁচুনি হয়। রক্তে সুগারের মাত্রা কমে গেলে, সুগার নীল হয়ে গেলে খিঁচুনি হতে পারে। আরেকটা হলো হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাসের কারণেও আরেকটা হলো টিটানি। টিটানি মানে আপনার ওই যে ধনুষ্টঙ্কার রোগ। ধনুষ্টঙ্কার আছে, ধনুষ্টঙ্কার রোগের কারণেও এটা হতে পারে। টিটানাস রোগ থেকে খিঁচুনি হতে পারে। বিষক্রিয়া থেকে হতে পারে। বিষক্রিয়া বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, পোকামাকড় ও সাপের দংশন থেকে খিঁচুনি দেখা দিতে পারে। বিষাক্ত জিনিস শরীরে প্রবেশ করলে, কোনো বিষাক্ত বস্তু দ্বারা বিষক্রিয়ায় আক্রান্ত হলে এই প্রবলেম হতে পারে। ড্রাগ উইথড্রল, মাদকাসক্তের চিকিৎসার কারণে। কিসের চিকিৎসা? মাদকাসক্তের চিকিৎসা। ড্রাগ উইথড্রল মানে হঠাৎ করে ড্রাগস বন্ধ করে দিল। কেউ মাদক নেয়, মাদক নিতে বন্ধ করে দিছে, তার কিছু নিতে পারে। মাদক নেয়, হঠাৎ বন্ধ করে দিছে, কিছু নিতে পারে। এই জন্য দেখবেন যে মাদক সেবীদের চিকিৎসা যে কোনো হসপিটালে হয় না। এদের যে চিকিৎসা যে হসপিটালে দেওয়া হয়, এই হসপিটালটা জেলখানার মতো। আপনারা দেখছেন রিহাব সেন্টার? আর এই রুগী একবার যদি ঢোকে আর বের হতে পারবে না, একদম মেন গেটে তালা দেওয়া হবে। 3 মাস লাগে আমরা এলাকার মধ্যে এমনি নেশা বস্তু আর 3 মাস 6 মাস লাগে এখন 3 মাস একদম আটকে রাখা হয়, বন্দি রাখা হয়। 3 মাস 6 মাস বন্দি রাখা হয়। কারণ ওকে তো আর মানে ওই
রিহাব সেন্টারে তো আর মাদক দেওয়া হবে না, সে মারা গেলেও তো মাদক দেবে না। তো যখন সে মাদক নেবে না তখন শরীরের ভিতরে কিছু না শুরু হবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে শরীরের ভিতরে। এই যারা মদ খায়, যারা আপনার ধূমপান করে, যারা আপনার জর্দা খায়, জর্দা কিসে খায়? পানির সাথে। আবার এই ইন্ডিয়ান মানুষরা আপনার জর্দার সাথে চুন মিশাই এইভাবে হাতে পাউডার করে করে কাঁচা একদম চিবিয়ে খায় জর্দা। ঠিক আছে, ওরা পানের সাথে খায় না, এমনি জর্দা। এই জর্দা, সিগারেট, অ্যালকোহল এগুলোতে মানুষের ক্ষতি হয়, এটা জানে না তারা। সিগারেটের প্যাকেটের মধ্যে দেওয়া আছে যে ক্যান্সারের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ। এটা বন্ধ করে না কেন? আসলে প্রত্যেকটা ধূমপায়ী বন্ধ করার চেষ্টা করে কিন্তু পারে না। প্রত্যেকটা অ্যালকোহল সেবী এটা বন্ধ করার চেষ্টা করে, এটা পারে না। যারা আপনার জর্দা খায়, পান খায়, তারা চেষ্টা করে যে পান খাবো না, কিন্তু পারে না। যখনই বন্ধ করে দেবে, দেখা গেছে সকালে বন্ধ করে দেবে, রাতে আর ঘুম হবে না, ঘুম আসবে না। 2 দিন বন্ধ, শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হবে, বাথরুম ক্লিয়ার হবে না, ঘুমের সমস্যা হবে। এই জন্য আর বন্ধ করে না ভয়। আবার যখন মাদক নেওয়া শুরু করে স্বাভাবিক হয়ে যায়। এই জন্য হঠাৎ মাদক বন্ধ করে দিলেও কিছু হতে পারে। ড্রাগের ওভারডোজ, অতিরিক্ত মাত্রায় ড্রাগস ব্যবহার করার কারণে কি হতে পারে? কিছু হতে পারে। যে কোনো ওষুধ মাত্র অতিরিক্ত ব্যবহার করার কারণে কিছু হতে পারে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক কারণে কিছু হতে পারে। কিসের কারণে? মানসিক কারণে কিছু হতে পারে। যেমন হিস্টেরিয়ার কারণে কিছু হতে পারে। হিস্টেরিয়াটা হলো একটা মানসিক রোগ। এই রোগীর মানে ব্রেন এত দুর্বল থাকে যে অল্পতেই তার মানে মানসিক ভাবে সে একদম অসুস্থ হয়ে পড়ে, অল্পতেই। এবং হিস্টেরিয়া রোগটা হয় মহিলাদের বেশি, পুরুষের হয় না, মহিলাদের হয়। তারপরে আছে কি আপনার একলামশিয়ার কারণে খিঁচুনি হয়। একলামশিয়া এটা গর্ভকালীন একটা অসুখ মহিলাদের। একলামশিয়া হলো খিঁচুনি ধরনেরই রোগ। গর্ভকালীন সময় খিঁচুনি হলে সেটাকে বলি আমরা একলামশিয়া। ইউরেমিয়া, রক্তে ইউরিয়ার মাত্রা বৃদ্ধি করে খিঁচুনি হতে পারে। রক্তে ব্লাডে ইউরিয়ার মাত্রা বেড়ে গেলে খিঁচুনি হয়। হেপাটিক ফেলিওর, লিভার অকেজ বা অসল হয়ে গেলে খিঁচুনি হয়। আর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণে খিঁচুনি হয়। ক্যান্সার জনিত কারণে, শরীরে ক্যান্সার আছে, এই অবস্থায় প্রেশার বেড়ে গেছে, খিঁচুনি দেখা দেবে। কয়টা কারণ পেলাম আমরা খিঁচুনি হওয়ার? 17টি কারণ। যদি কারো খিঁচুনি হয় মনে করবেন এই 17টি কারণের মধ্যে তার একটা বা একাধিক কারণ বিদ্যমান। এবার আসি এর চিকিৎসা। যেহেতু এটা কোনো রোগ না, রোগের লক্ষণ, এর চিকিৎসা কি? আক্রান্ত ব্যক্তিকে চুলা, আসবাব, সিঁড়ি কিংবা রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা। অর্থাৎ এই রোগীর তো যে কোনো সময় খিঁচুনি হতে পারে। এখন রাস্তার মাঝখানে খিঁচুনি হলো, রাস্তার মাঝখানে রেখে চিকিৎসা দেবো আমরা, তাকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে আনবো। খিঁচুনির সময় কাপড় চোপড় হালকা করে দিতে হবে। গলার মধ্যে যেন কোনো কাপড় পেঁচিয়ে শ্বাস রোধ হয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা কাপড় চোপড়গুলো ঢিলে করে দিই, যেন তার শ্বাস নিতে সুবিধা হয়। আক্রান্ত ব্যক্তির সঞ্চালনকে বাধাগ্রস্ত করা যাবে না। এই খিঁচুনিকালীন সময়টা 30 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত হতে পারে। এই সময় রোগীর হাত চেপে ধরা যাবে না, পা চেপে ধরা যাবে না, মাথা চেপে ধরে রাখা যাবে না। যদি এটা করা হয় তাহলে রোগী স্ট্রোক করবে, অথবা হার্ট ফেল হবে, অথবা হার্ট অ্যাটাক হবে, অথবা মারা যাবে। আপনি দেখছেন যে মানে মুরগি জবাই করে দিলে যেমন দাপাদাপি করে, দেখছেন তো এরকম ভাবে আপনার সামনে একটা মানুষ দাপাচ্ছে, আপনি বললেন কি তার হাত শক্ত করে ধরে রাখলেন, এতে ওই রোগীর স্ট্রোক হয়ে যাবে। এটা করা যাবে। কি করতে হবে আপনার? তাৎক্ষণিক করণীয় কি? করণীয় হলো যে ওই রোগীকে একটা নিরাপদ জায়গাতে আপনি রাখবেন। যদি পানির মধ্যে এরকম দাপাদাপি করে, রাখা যাবে? রাখা যাবে না। আপনি ধরে একটা সমতল জায়গাতে চিপ করে শুয়ে দেবেন, দিয়ে এক পাশ ফিরিয়ে দেবেন, হয় ডান পাশ অথবা বাম পাশে কাত করে দেবেন, শুয়ে থাকবে কাত হয়ে, যেন রোগীর নাক এবং মুখের ভিতরে থাকা লালাগুলো, বমিগুলো অটোমেটিক বাইরে বের হয়ে আসতে পারে। নতুবাই গলায় আটকে মারা যাবে, থুতু আটকে মারা যাবে, গলার মধ্যে থুতু, লালা এগুলো আটকে মারা যাবে, বমি আটকে মারা যাবে। এই জন্য এক পাশ করে দেবেন। এরপরে কাপসে
কিচ্ছু করার দরকার নেই আপনার। কতক্ষণ এইভাবে খিচুড়ি থাকবে? সর্বনিম্ন 30 সেকেন্ড, সর্বোচ্চ 5 মিনিট। এরপরে যখনই খিচুড়ি থেমে যাবে, এরপরে আপনি তার চিকিৎসা দেওয়া শুরু করবেন। খিচুড়ি চলাকালীন সময় কোনো চিকিৎসা দেবেন না, কিছুই করবেন না। জাস্ট তাকে একটা নিরাপদ জায়গায় কাত করে শুয়ে রাখবেন, আর তার মুখ এবং জিহ্বা নাকটা পরিষ্কার করে দেবেন, যেন শ্বাস নিতে পারে, যেন শ্বাস বন্ধ না হয়ে যায়। এইটা খেয়াল করবেন। খিচুড়ির সময়কাল ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করবেন। আপনি এবার ঘড়ি ধরে দেখবেন যে কতক্ষণ খিচুড়ি হচ্ছে, কয় মিনিট হলো, 1 মিনিট না আধা মিনিট না 2 মিনিট না 5 মিনিট, এটা আপনি টাইমটা মেপে দেখবেন। আর দেখবেন যে খিচুড়ির সময় রুগীর কি কি আচরণ হয়, যে নাক দিয়ে ফেনা আসে কিনা, মুখ দিয়ে ফেনা আসে কিনা, তারপরে চোখ উঠিয়ে ফেলে কিনা, হাত পা শক্ত করে ফেলে কিনা, মলমূত্র ত্যাগ করে ফেলে কিনা, বমি হয় কিনা, এইগুলো আপনি পর্যবেক্ষণ করবেন এবং সম্ভব হলে লিখে রাখবেন যে তার খিচুড়ির সময় এই এই সমস্যাগুলো দেখা যায়, এটা আপনি লিখে ফেলবেন। তারপরে বলছে আক্রান্ত ব্যক্তিকে রিকভারি পজিশনে রাখতে হবে, যাতে মুখে লালা কিংবা বমি বেরিয়ে আসে। ওই যে বললাম যে রুগীকে প্রথমে চিৎ করে শোয়াই দেবেন, এরপরে এক পাশে কাত করে দেবেন। আক্রান্ত ব্যক্তিকে শান্ত আরামদায়ক পরিবেশে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে একা ফেলে দেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে একা রেখে দেওয়া যাবে না। কেন? আবার খিচুড়ি হতে পারে, মানে খিচুড়ি একবার হলো, আবার 10 মিনিটের মাথায় আবার খিচুড়ি হতে পারে, 1 ঘন্টার মাথায় আবার খিচুড়ি হতে পারে। এই জন্য কয়েকদিন এই রোগীর সাথে থাকা, পর্যবেক্ষণে রাখা। ওষুধ হিসেবে কি দেবো? খিচুড়ি বন্ধ করার ওষুধের নাম হলো ডায়াজিপাম, ঘুমের ওষুধ। যে কোনো ঘুমের ওষুধ দিলেই খিচুড়ি বন্ধ হয়ে যায়। অর্থাৎ তার তো খিচুড়ি থেমে গেছে, এরপর একটা ঘুমের ওষুধ মাংসে ইনজেকশন করে দেবেন, অথবা শিরায় একটা ঘুমের ওষুধ ইনজেকশন করে দেবেন। দেখবেন যে পরবর্তীতে তার খিচুড়ি হওয়ার সম্ভাবনা কমে গেছে, আর 2-4 দিনের মধ্যে খিচুড়ি হবে না। বুঝে গেছে? এবার আপনি তাকে আর ইনজেকশন দেবেন না, করবেন কি? প্রতিদিন ঘুমের ট্যাবলেট দেবেন, দেখবেন যে আর খিচুড়ি হওয়ার সম্ভাবনা নেই। প্রকৃত কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা। এখন যদি কোনো রোগীর স্ট্রোক হয়, স্ট্রোকের চিকিৎসা না দিলে কি খিচুড়ি বন্ধ হবে? দেখা যাবে যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর পরই খিচুড়ি হবে। এই জন্য চিকিৎসা দিতে হবে স্ট্রোকের। যে কারণে খিচুড়ি হবে সেই কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করলে এটা সেরে যাবে। এরপরে যে রোগটা আছে, রোগের নাম হলো সিনকোপ। কি নাম? সিনকোপ। সিনকোপ কি? সিনকোপ শব্দের অর্থ মূর্ছা যাওয়া। কি যাওয়া? মূর্ছা যাওয়া। এই মূর্ছা যাওয়া জিনিসটা কি? যদি কোনো রোগী অজ্ঞান হয়ে যায়, কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়, এবং কোনো ওষুধপত্র ছাড়াই আবার জ্ঞান ফিরে আসে, তখন এই অবস্থাকে বলা হয় সিনকোপ। কোনো রোগী জ্ঞান হারিয়ে ফেলছে, এরপরে মাথায় পানি দিচ্ছেন, চেহারার উপরে পানি ছিটিয়ে দিচ্ছেন, দেখছেন যে আবার জ্ঞান ফিরে আসছে, এটার নামই সিনকোপ। বোঝা গেছে? সিনকোপ। সিনকোপ কয় ধরনের হয়? সিনকোপ 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হলো ভ্যাসোভ্যাগাল সিনকোপ। ভ্যাসোভ্যাগাল সিনকোপ কি? আমাদের যে ভেস্টিবুলার অর্গান এবং ভেস্টিবুলার নার্ভের কারণে যদি কেউ জ্ঞান হারায়, তখন সেটাকে বলা হয় ভ্যাসোভ্যাগাল সিনকোপ। ভেস্টিবুলার অর্গানের মধ্যে কি কি আছে? চোখ, নাক, কান, জিহ্বা, আমাদের চেহারার পেশি, হাড়, এই অংশগুলোকে বলা হয় ভেস্টিবুলার অর্গান, এবং এই অংশের নার্ভগুলোকে বলা হয় ভেস্টিবুলার নার্ভ। এখান থেকে যদি কেউ জ্ঞান হারায়, উদাহরণ হিসেবে কানের কাজ কি? শব্দ শ্রবণ করা। এখন আপনাকে এই অবস্থায় যদি কেউ দুঃসংবাদ দেয়, মোবাইলে দুঃসংবাদ দিচ্ছে, আপনার জ্ঞান হারিয়ে ফেলতে পারে, মানে এই শব্দ শোনার কারণে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। বাজে গন্ধ, আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। বাজে স্বাদ, জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। বুঝতে পারছেন? জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। একটা মানুষকে আপনি খাবার দিচ্ছেন, খাবার খাওয়ার মাঝ অবস্থায় অর্ধেক খাইছে, এই অবস্থায় বললেন যে খাবারটা হারাম, তোমাকে আমি হারাম খাবার দিচ্ছি, তার সেন্স চলে যেতে পারে, জ্ঞান হারিয়ে ফেলতে পারে, জ্ঞান হারিয়ে ফেলতে পারে। এটা হলো এই যে জিহ্বা স্বাদের কারণে স্বাদ পেয়েছে।
আপনি এই ঘাড়ের উপরে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। বুঝতে পারছেন? জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। অনেকে দেখবেন অপ্রত্যাশিত কিছু দেখলে জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে একটা মানুষ রক্ত সহ্য করতে পারে না, হঠাৎ অনেক রক্ত দেখছে, জ্ঞান হারিয়ে ফেলতে পারে। এই ধরনের জ্ঞান হারানোকে বলা হয় ভ্যাসোভ্যাগাল সিনকোপ। মনে থাকবে? ভ্যাসোভ্যাগাল সিনকোপ যেখানে দেওয়াই আছে, এর উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন রক্ত শূন্যতা, জ্বর, পরিশ্রম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, আবেগ, আবেগ মানে কি? ইমোশন, মারাত্মক আঘাত, মারাত্মক ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এটা হতে পারে, ভ্যাসোভ্যাগাল সিনকোপ হতে পারে। একটা মানুষকে মাত্রা অতিরিক্ত প্রহার বা আঘাত করার কারণে কি জ্ঞান থাকে না জ্ঞান হারায়? জ্ঞান হারায়, এটা ভ্যাসোভ্যাগাল সিনকোপ। ভ্যাসোভ্যাগাল সিনকোপ কারণ কাউকে আঘাত করাটা এটা একটা ভীতিকর অবস্থা না? ভীতিকর না? ভীতিকর অবস্থা। আপনি যাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন তার জন্য আপনি কি একটা ভীতিকর অবস্থা, এই ভয়, এতেই জ্ঞান হারিয়ে ফেলে। অতিরিক্ত ব্যথার কারণে জ্ঞান হারিয়ে ফেলে, যদি ওই সময় সে ব্যথা বুঝতে পারে না, মূলত ভয়ে জ্ঞানটা হারায়। একটা মানুষকে আচমকা মাত্রা অতিরিক্ত আপনি আঘাত করতেছেন, সে ব্যথার কিছু টের পাবেন না, ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটাকে বলা হয় ভ্যাসোভ্যাগাল সিনকোপ। 2 নম্বর হলো কার্ডিওজেনিক সিনকোপ। কি সিনকোপ? কার্ডিওজেনিক সিনকোপ। কার্ডিওজেনিক সিনকোপটা কি? যদি হৃদরোগের কারণে জ্ঞান হারায় কেউ। কিসের কারণে? হৃদরোগের কারণে জ্ঞান হারায়। লো প্রেসারে জ্ঞান হারাতে পারে, হাই প্রেসারে জ্ঞান হারাতে পারে, হার্ট অ্যাটাকে জ্ঞান হারাতে পারে, হার্ট ফেইলে জ্ঞান হারাতে পারে। বোঝা গেছে? স্যার হাই প্রেসারে যদি জ্ঞান হারালে তখন করণীয় কি? হাই প্রেসারের ট্রিটমেন্ট করবেন। যদি জ্ঞান ফেরার আগে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? বুঝে না? যদি জ্ঞান ফেরার আগে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? হাই প্রেসারের ট্রিটমেন্ট কি? হাই প্রেসারের মেডিসিন আছে ওগুলো খাবেন। এইগুলো অজ্ঞান থাকলে কি খাওয়া যায়, খাওয়ানো যায়? কোনো সাধারণ ট্রিটমেন্ট আছে কিনা সেটা গাধা নাকি? বলছি যে মুখে অজ্ঞান অবস্থায় আপনি তো মুখে কিছু দিতেই পারবেন না, নিষেধ। তাহলে মুখে খাইতে না পারলে ট্রিটমেন্টটা কিভাবে দেবো আমরা? ইনজেকশন আকারে। হাই প্রেসারের ইনজেকশন দেবো তাকে, প্রেসার কমানোর ইনজেকশন দেবো। সে মুখে দিলে তো গলায় আটকে যাবে, মারা যাবে। মনে করেন অজ্ঞান হয়ে গেছে, প্রেসার 200/100, অজ্ঞানের মধ্যে প্রেসার 200/100, তাকে ট্যাবলেট দিলে তো গলায় আটকে যাবে, মারা যাবে। কি করবেন? তারপরে ল্যাসিক্স ইনজেকশন দেবেন, ফুসেমাইড ইনজেকশন দেবেন, প্রেসার আপনার 5 মিনিটের মধ্যে কমে যাবে। ঘুমের ইনজেকশন দেবেন, তো অজ্ঞান আছে আবার ঘুমের ইনজেকশন, এই অবস্থা আপনি দিতে পারবেন। কারণ এখন তো তার প্রেসার অনেক বেড়ে গেছে ভাই। ঘুমের ইনজেকশন দেবেন, ল্যাসিক্স ইনজেকশন, বিশেষ করে ল্যাসিক্স ইনজেকশন দেবেন, 5 মিনিটের মধ্যে তার প্রেসার কমে যাবে। এরপরে ওই চেয়ারে পানি টানি দেবেন, দেখবেন যে জ্ঞান ফিরে আসছে। এই বুঝতে পারছেন? এই আপনি কত পাওয়ার চেনেন সেটা বলেন। এইটাই সমস্যা। ল্যাসিক্স 2টা পাওয়ার হয়, একটা হলো 20, একটা হলো 40। এবার পড়াশোনা করে আসতে হবে। অ্যানাটমি পড়াইছি কত সেমিস্টার। আপনার 20 পাওয়ারের ওইটা ইনজেকশন হয় না, 20 পাওয়ারের ট্যাবলেট হয়। তাহলে এবার বলেন তো কোনটা হবে তখন? 40 পাওয়ার, কারণ ইনজেকশনের পাওয়ারটাই হলো 40 পাওয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি যে আপনার নিউরোজেনিক সিনকোপটা। কি সিনকোপ? নিউরোজেনিক সিনকোপটা কি? নিউরোজেনিক সিনকোপটা হলো যে আপনার ব্রেইনের অসুস্থতা থেকে। কিসের অসুস্থতা? ব্রেইনের অসুস্থতা থেকে আপনার জ্ঞান হারাতে পারে। ব্রেইনের অসুস্থতা বলতে যেমন আপনার মৃগীরোগ। তো মৃগীরোগ এটা কিসের অসুখ? ব্রেইনের অসুখ। মৃগীরোগ, ব্রেইন টিউমার, ব্রেইন ক্যান্সার, ব্রেইন স্ট্রোক, এগুলো থেকে যদি সিনকোপ হয় তখন সেটাকে বলে আমরা নিউরোজেনিক সিনকোপ। বুঝতে পারছেন? দুশ্চিন্তা থেকে যদি কেউ জ্ঞান হারায়, কিসে থেকে? দুশ্চিন্তা থেকে, তখন এটাকে বলে আমরা নিউরোজেনিক সিনকোপ। তারপরে আছে কি মেটাবলিক সিনকোপ, যেটা হরমোন জনিত কারণে হয়। কি কারণে? হরমোন জনিত কারণে। যেমন হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে। মানে হঠাৎ সুগার লেভেল যদি অনেক
কমে যায়, বিশেষ করে ডায়াবেটিসের রোগী এটা হয়। আবার যারা আপনার সকালে না খেয়ে কাজ শুরু করে তাদের এটা হয়, যে সকালবেলায় না খেয়ে স্কুলে গেছে, যে আপনার ওই যে ইয়েতে দাঁড়াইছে, পিটিতে দাঁড়াইছে বা 2-3টা ক্লাস হয়েছে, জ্ঞান হারাই গেছে। এটা কেন? ওই যে সুগার লেভেল নীল হয়ে গেছে, কমে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আবার যাদের ডায়াবেটিস আছে, ইনসুলিন নাই, ইনসুলিন মানে ইনসুলিন নিছে কিন্তু খাওয়ার কথা আর মনে নাই, হঠাৎ সুগার পড়ে গেছে, একদম লো হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই ধরনের অজ্ঞানকে বলা হয় আপনার মেটাবলিক সিনকোপ। তাহলে কয় ধরনের সিনকোপ পেলাম? 4 ধরনের। এখন কোন রোগীর যদি সিনকোপ হয়, যে যদি শোনেন বা সে যদি বলে যাবে এরকম ঘন ঘন জ্ঞান হয়, আবার আমার চেহারায় পানি টানি ছিটাই দেয়, বা 5 মিনিট 10 মিনিট পরে আবার আমার জ্ঞান ফিরে আসে, তাহলে এটাই হলো তার সিনকোপ। এখন আপনার দায়িত্ব হলো যে সে কোন সিনকোপে আছে, তার সিনকোপটা কি, এটা ভ্যাসোভ্যাগাল সিনকোপ না কার্ডিওজেনিক সিনকোপ না নিউরোজেনিক সিনকোপ না মেটাবলিক সিনকোপ, সেটা খুঁজে বের করা, এটা আপনার দায়িত্ব, বুঝতে পারছেন? এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে আর কখনোই তার সিনকোপ হবে না। সিনকোপ হওয়াটা কি ভালো? মোটেও ভালো না। ঘন ঘন এরকম সিনকোপ হলে রোগী মারা যেতে পারে, জ্ঞান নাও ফিরে আসতে পারে। এবার আসি এর চিকিৎসা। আক্রান্ত ব্যক্তিকে একটি আরামদায়ক পরিবেশে স্থানান্তর করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে একটি সমতল স্থানে বালিশ ছাড়া শুয়ে দিতে হবে। পা দুটিকে উপরের দিকে তুলে ধরতে হবে, শুয়ে দেবেন, বালিশ দেওয়া যাবে না মাথার মধ্যে। এরপরে কি করবেন? রোগীর পা দুইটা আপনার হাঁটু বরাবর উঁচা করে ধরবেন, বুঝতে পারছেন? এতে হবে কি, রোগীর ব্রেইনে রক্ত যাবে, তখন ব্রেইনটা চালু হয়ে যাবে, জ্ঞান ফিরে আসবে। এটা বিদ্রুটে মনে হলেও এটা করবেন, রোগীর জ্ঞান ফিরে আসবে। আর কি করা যাবে? ভাইটাল সাইনগুলো আমরা দেখবো, ওই যে 5টা ভাইটাল সাইন দেখবো। তারপরে বলছে মুখে ঠান্ডা পানির ঝাপটা দেবো, শরীর বেশি ঠান্ডা হলে কম্বল জড়িয়ে দেবো, আক্রান্ত ব্যক্তিকে কিছু খাওয়ানো বা পান করানো থেকে বিরত থাকবো, এবং জ্ঞান ফেরার পরে খাবার স্যালাইন দেওয়া যেতে পারে। কি দেওয়া যেতে পারে? কোর্স স্যালাইন দেওয়া যেতে পারে জ্ঞান ফেরার পরে, আগে না। তারপরে বলছে বেশিক্ষণ অচেতন থাকলে আক্রান্ত ব্যক্তিকে উন্নতর অনুসন্ধানের জন্য হসপিটালে প্রেরণ করব। যদি দেখেন যে আপনার জ্ঞান ফিরছে না, 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টার ভিতরে রোগী জ্ঞান ফিরে আসছে না, তাহলে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ওষুধের মধ্যে স্পেলিং সল্ট, এটা পাওয়া যায় না, এটা দেওয়ার দরকার নেই, এটার বদলে আপনি ওআরএস দেবেন, ওরসালাইন, যদি রোগীর প্রেশার না থাকে। আর প্রেশার হাই থাকলে তো আর এটা দেওয়া যাবে না। সাধারণ সিনকোপের কোনো ওষুধ প্রয়োজন হয় না, কোনো জটিলতা সৃষ্টি হলে সে অনুযায়ী চিকিৎসা। এখানে লিখে রাখেন আইভি, স্যালাইন, স্যালাইন দেবেন। কোনো চিকিৎসা না দিলে, মানে ওষুধপত্র না দিলে রোগীর হয়তো মানে আত্মীয় স্বজনের বা রোগীর হয়তো সাইকোলজিক্যালি একটু দুর্বল থাকতে পারে, এই জন্য একটা স্যালাইন দিয়ে দেবেন, ডিএ অথবা ডিএনএস, বুঝা গেছে? আর এর সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেবেন, পিপিএম ইনজেকশন দিয়ে দেবেন আইভি। এবং রোগী সুস্থ হয়ে গেলে মাল্টিভিটামিন দেবেন। কি কারণে সিনকোপ হলো সেটা আপনি রিসার্চ করে দেখতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা কোমা নিয়ে আলোচনা করব, কোমা এবং মাইগ্রেন, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। মেনিনজাইটিস, এগুলো নিয়ে আলোচনা হবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দেখেন আপনারা অনেকে অনিয়ম, ক্লাসে অনেক আসেন না নিয়মিত, ভাইবার এবং প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু আপনারা পাবেন না, অ্যাটেন্ডেন্স মার্ক পাবেন না, এই জন্য নিয়মিত ক্লাসে আসতে হবে। সৈয়দা সানিয়া, কফি আক্তার, নিম আক্তার, শহীদুল ইসলাম, আওলাদ হোসেন।